অ্যাঙ্গুলার জেস গতকাল চেষ্টা করছিলাম, একটু সমস্যা হচ্ছিল। আজকে দেখাই কিভাবে ইনস্টল করবেন, কোনো সমস্যা হওয়ার কথা না, সবাই চেষ্টা করবেন। দেখেন দেখা যায় তো এই অ্যাঙ্গুলার জেস আমরা গেট ছাড়া ইনস্টল করব, গেট যেন না লাগে, স্কিপ করা যায়, একটা কমান্ডের ভিতরে লিখলেই হয়, সেটা দিয়ে করবো। আর বাকি পুরো যে অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার, কোথায় কোন ফাইল আছে, কোন ফাইলের কি কাজ, এটা আজকে দেখে বাকি সময় আমরা প্রজেক্টের কাজ করব। তো আমরা যাই, আমি একটা প্রজেক্ট কোথায় যেন বানাইছিলাম অ্যাঙ্গুলার জেস ফোল্ডারের ভিতরে, ধরেন এইখানে আমি আর একটা ফোল্ডার বানাই নিলাম, আর আপনাদের একটা ফোল্ডার আছেই 48-এর ভিতরে আমি আপনাদের অ্যাঙ্গুলার জেস ইনস্টল করে দেখাবো, মানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেখাবো। প্রথম কাজ কি, আগে ধীরে ধীরে সিরিয়ালি বলি। প্রথম কাজ হচ্ছে আপনারা আগে নোট.js-টা ইনস্টল করে নেবেন। নোট.js-টা ইনস্টল করে নিয়ে তারপরে বাকি কমান্ড, সেটা হচ্ছে এখান থেকে গিয়ে নোট.js-টা ইনস্টল করবেন। LTS লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নেবেন। এইটার জন্য সম্ভবত উইন্ডোজ 8-এর পরের ভার্সনগুলো লাগে, উইন্ডোজ 7-এ হয় না। আমারটা 7, তারপরেও করছি, কিন্তু আমি ব্যাকডেটেড ভার্সন দিয়ে কাজ করতেছি, সেই জন্য হয়েছে। তারপরে এইটা ইনস্টল করার পর আপনারা কি করবেন, এই ইনস্টল করার সময় মনে করে একটা জিনিস অ্যাড করে দেবেন, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার পাথে যেন অ্যাড হয়, ও উইন্ডোজে যখন কাজ করবেন নোট.js-টা যেন পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে অ্যাড করে দিতে হয়, সেটা যেন না করতে হয়। সেই জন্য একটা সিস্টেম আছে যে পাথে অ্যাড টু পাথ। উইন্ডোজ কীরকম হয়, এই ধরেন আমরা এইখানে গিয়ে পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করতে হয় কীরকম করে, এরকম মাই কম্পিউটারে গিয়ে অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখানে গিয়ে আপনি পাবেন এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এই যে পাথ আছে, এটাতে ক্লিক করে আপনি এডিট করবেন, ঠিক আছে? অথবা এইটাতে আপনি ডাবল ক্লিক করলেও হয়। আর একটা উপায় আছে, ওইটা উইন্ডোজ 10-এ আবার আরও সুন্দর করে আসে, এটা নতুন একটা উইন্ডো আসে, সেইখানে আপনি নিউ করে দিতে পারেন। এখানে গিয়ে নিউ করার দরকার নাই, এইটাকে আপনি এডিট করে সবার শেষে বসায় দেবেন। সবার শেষে এইখানে আপনি একটা সেমিকোলন দিয়ে পাথ বসায় দেবেন। তা আমাদের এটা বসানোর জন্য এই এত কাহিনী যেন না করতে হয়, সেই জন্য আপনি মনে করে নোট.js-টা ইনস্টল করার সময় অ্যাড টু পাথ ওইটা সিলেক্ট করে নেক্সট করে দিয়েন, তাহলে আর এই ঝামেলা করতে হবে না। আর কোনো সময় যদি যেগুলো সফটওয়্যার বা যেই সিস্টেম আপনার করতে হয়, গিট আপনার এইখানে অ্যাড করে দিতে হয় এনভায়রনমেন্ট ভেরিয়েবলে, তো তখন আপনি এইভাবে দেবেন। যেমন গিট ইনস্টল হয়, এই প্রোগ্রাম ফাইলে ইনস্টল হয়েছে, এই যে গিট, এখানে গিয়ে এই পাথটা, কোন পাথটা, এই পাথটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেট করে দিতে হয়। আমারটাই লাগে নাই, ঠিক আছে? তো এরকম অনেক সময় অনেক সফটওয়্যারে এরকম দরকার হয়, অনেক সিস্টেম ইনস্টল করে সেটাতে কাজ করতে হলে আবার এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেট আপ করতে হয়, তখন এইভাবে করে নিয়ে। আর যাই হোক, আমরা এখন এটাতে নোট.js ইনস্টল করার পর এসে চেক করবেন যে নোট.js-টা ইনস্টল হলো কিনা। নোট দিয়ে ভার্সন চেক করবেন, যে যদি ভার্সনটা দেখায় তাহলে বলবেন যে ঠিকঠাক আছে। এটা কত 12 ভার্সন ছিল, এখন মনে হয় 13 চলতেছে। আরেকটা চেক করবেন যে npm-টা ঠিকঠাক ইনস্টল হয়েছে কিনা। npm মানে হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার। নোট প্যাকেজ ম্যানেজার জাভাস্ক্রিপ্টের অনেক, এটা হচ্ছে গিটহাবের সাথে সম্পর্কিত। গিটহাবে অনেক প্রজেক্ট আছে, জাভাস্ক্রিপ্টের অনেক লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলো বা প্রজেক্টগুলো বা কোডগুলো আমাদের প্রজেক্টের ভিতরে জায়গা মতো নিয়ে এসে ব্যবহার করব, সেই জন্য এই সিস্টেমটা নোট প্যাকেজ ম্যানেজারটা ব্যবহার করা হয়। আমরা মনে হয় পিএইচপির কম্পোজার আপনাদের দেখানো হয়নি না? পিএইচপি এরকম একটা সিস্টেম আছে, পিএইচপির এরকম একটা npm-এর মতো একটা সিস্টেম আছে, যেখান থেকে অটোমেটিক পিএইচপির কোড ডাউনলোড দিয়ে কাজ করা যায়। সেটা আমরা যখন লারাভেলে যাব তখন গিয়ে বুঝবো, ঠিক আছে? তো এখন আমরা কি করবো, যেহেতু npm ঠিক আছে, নোট ঠিক আছে, এরপরে আপনার প্রথম কাজ হবে যে ইনস্টল করে নেওয়া অ্যাঙ্গুলার CLI, কমান্ড লাইন ইন্টারফেসটা আগে ইনস্টল করে নিতে হবে। কমান্ড লাইন ইন্টারফেসটা ইনস্টল করলে আপনি অ্যাঙ্গুলার JS-এর কমান্ডগুলো অ্যাপ্লাই করতে পারবেন এই কমান্ড প্রম্পটে এসে।
অনেকগুলো কমান্ড আছে, তার মধ্যে প্রথম কাজ হবে আপনি একটা প্যাকেজ প্রজেক্ট বানানো। তো অ্যাঙ্গুলার npm থেকে যদি আপনি কোনো কিছু ইনস্টল করতে চান তাহলে লিখতে হয় npm i অথবা এটার ফুল ফর্ম ইনস্টল। ঠিক আছে, এটাকে অনেকে শর্টকাটে আই লেখে, কোথাও আই দেখে আবার করেন না, মানে ভয় পাবেন না বা ভরকে যাবেন না যে এই আই মানে কি, আই তো শিখি নাই। আই হচ্ছে শর্টকাট ফর্ম। তারপরে আপনি কি করবেন, হাইফেন দিয়ে জি দেবেন, জি মানে গ্লোবাল, অথবা গ্লোবাল লেখাটা পুরোটাও লিখতে পারেন। দিয়ে তারপরে কি লিখছিলাম, এখানে লেখা লিখতে হবে অ্যাঙ্গুলার, তারপরে হচ্ছে আপনার এখানে CLI দিয়ে এন্টার দেবেন। চাইলে আপনি ভার্সনও দিতে পারেন, ভার্সন কত 6.0.8 দিয়ে আমাদের বইয়ে যেটা আছে। তারপরে এটা ইনস্টল করে নেবেন, এটা গ্লোবালে ইনস্টল হয়। এইটা ইনস্টল করা মানে হচ্ছে আপনার এখানে ইনস্টল হয়। মাই কম্পিউটারে গিয়ে সিতে যাবেন, ইউজার্সে যাবেন, আপনার ইউজার নেম যেই অ্যাকাউন্টে আপনি লগ ইন করে আসেন উইন্ডোজে সেইটাতে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে আপনার কোথায় গেল সেটা, এটা মনে হয় আমার দেয়া করা আছে, হাইড করা আছে। ভিউতে যাই, ফোল্ডার টুলসে যাই, ফোল্ডার অপশন, ভিউতে গিয়ে হাইড শো, এটাকে ওপেন করে দিলাম। এইখানে দেখেন একটা অ্যাপ ডাটা নামে একটা ফোল্ডার আছে, এইটার ভিতরে গিয়ে রোমিং এর ভিতরে এখানে দেখবেন আপনার কোথায় যেন এই যে npm, এখানে গিয়ে দেখেন যে এই যে ng এইটা অ্যাড হবে, ng এই কটা অ্যাড হয়ে যাবে ওইটা ইনস্টল করলে। ঠিক আছে, এগুলো আমি React.js নিয়ে কাজ করছিলাম, ওই জন্য রিয়াক্টের এগুলো আছে প্যাকেজগুলো। ঠিক আছে, আমরা যখন অ্যাঙ্গুলার CLI অ্যাড করে নেব তখন এখানে এসে চেক করে যান যে এই তিনটা ফাইল আমার ঠিকঠাক আছে কিনা। খুব বেশি বড় ফাইল না, 1 কিলোবাইটের ফাইল মাত্র। তারপরেও তো হওয়ার পরে আপনি কি করবেন, এখন AngularJS এর কমান্ডগুলো আপনি রান করতে পারবেন। তো রান করার জন্য আমরা প্রথম কাজ হবে আমাদের এই, আমি যেখানে আছি, কোথায় আছি, এফ ড্রাইভের ভিতরে AngularJS ফোল্ডার, তার রাউন্ড 46 নামে ফোল্ডারের ভিতরে আমি একটা নতুন প্রজেক্ট বানাবো। প্রজেক্ট বানানোর জন্য আমাকে লিখতে হবে ng। যত অ্যাঙ্গুলার প্রজেক্টের অ্যাঙ্গুলারের যত কমান্ড আছে সবগুলো ng দিয়ে শুরু হয়, ng দিয়ে বলা হচ্ছে অ্যাঙ্গুলার কমান্ড এটা। তারপরে কি করবেন, নিউ করবেন, যে নিউ প্রজেক্ট বানাবো। তারপরে আপনার প্রজেক্টের ফোল্ডারের নাম কি হবে সেই ফোল্ডারের নামটা এখানে দেবেন। ধরেন এখানে আমরা দিয়ে দিলাম যে টাস্ক আন্ডারস্কোর ম্যানেজ দিলাম। তারপরে স্পেস দিয়ে হাইফেন দিয়ে এখানে লিখবেন স্কিপ গিট। তাহলে হবে কি, গিট স্কিপ করেই আপনার এই প্রজেক্টটা ইনস্টল হয়ে যাবে। কালকে আমাদের এরর দিচ্ছিল যে গিট কমান্ডটা ঠিকঠাক পাচ্ছে না, ইন্টারনাল কমান্ড না। এটা দিয়ে এন্টার দেন, তারপরে দেখবেন একটু সময় লাগবে, এটা ইনস্টল হয়ে যাবে। অনেক সময় বলবে যে আপনি রাউটিং চান কিনা, CSS কি চান, এগুলো বলবে, এগুলো আপনি ঠিকঠাক দিয়ে আসবেন। কিরকম যে আপনি রাউটিং চান, ইয়েস ওয়াই দিয়ে আসবেন। দেখি আগে আসুক। দিলাম ngap ওই দিয়ে এন্টার দিলাম, দেখি তো এখন আসে কিনা। এটা যখন আসবে এটাতে আমরা কি, এখানে কি বলছে যে আপনি অ্যাঙ্গুলারের রাউটিং মানে হচ্ছে আপনি এক পেজ থেকে আরেক পেজে যাবেন। ধরেন আপনি হোম পেজে আছেন, অ্যাবাউট আস পেজে, তারপরে কন্টাক্ট পেজ হবে, এগুলোতে ওই ইউআরএল আপনার হচ্ছে ব্রাউজারের যে অ্যাড্রেস বার, এখানে আমি আছি অ্যাবাউটে গেলাম, এখানে চেঞ্জ হচ্ছে না, এইটা দিয়ে বুঝতেছে যে কোন পেজে যাব, অ্যাবাউট পেজটা শো করব। এখানে গিয়ে যদি আমি ক্লিক করি, এখানে ডাউনলোড লেখা আসে, ডাউনলোড, এখানে ডাউনলোড লিখলে ডাউনলোড পেজটা আসবে। এটাকে বলে এই রাউটিং ঠিকানা, কোন পথে গেলে কি পাবো, এখানে কোন অ্যাড্রেসে গেলে কি পাবো সেটাকে ম্যানেজ করার জন্য আমরা রাউটিং ব্যবহার করা হয়। এগুলো আমরা পরে বুঝবো, রাউটিং যখন শিখবো তখন আমরা কি করবো, রাউটিংটা আপাতত অ্যাড করে রাখলাম, ব্যবহার করি আর না করি। যদি ব্যবহার তো দরকার হবেই, আমাদের তো এরকম অ্যাড্রেসিং দরকার হয়, প্রতিটা ওয়েবসাইটেই তো থাকে, তাই না?
তারপরে বলছে সিএসএস, আমরা নর্মাল সিএসএস ব্যবহার করবো, কম্প্রেস করা কিছু এখন ব্যবহার করতেছি না। এন্টার দিয়েছিলাম, তারপরে এখন ইনস্টল হওয়া শুরু হবে। এখানে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এই যে এনজি অ্যাপ, এটাই। আগেরটার নামটা রেস্ট্রিকশন ছিল, মনে হয় ওই নামে কোনো আছে, কিওয়ার্ড আছে, অ্যাঙ্গুলারের কিওয়ার্ড আছে মনে হয়। কিওয়ার্ড মনে আছে তো? প্রতিটা ল্যাঙ্গুয়েজেরই কোনো না কোনো কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ড থাকে, যেমন ধরেন ক্রিয়েট, ডিলিট, আপডেট। হ্যাঁ, আগের নামটা যেন কি ছিল? আগের নামটা ছিল টাস্ক আন্ডারস্কোর ম্যানেজ, সেই জন্য সমস্যা করতেছিল। তো ইনস্টল হোক, দেখি। দেখেন ইনস্টল হয়ে গেছে, আর কোনো ঝামেলা করে নাই। তারপর কি করবেন, এটাকে রান করবেন। কিভাবে রান করবেন? আপনার অ্যাঙ্গুলার যে প্রজেক্ট আপনারা নর্মালি রান হয় না, ক্লিক করলেই যে রান হবে তা না। এটার জন্য একটা সার্ভার লাগে। তো এইটার সার্ভার আবার আপনি যে আপনার জ্যাম্পের ভিতর নিয়ে যা রান করবেন সেটা তো হবে না, এটার জন্য স্পেশাল সার্ভার দরকার। ঠিক আছে? তো স্পেশাল সার্ভার টেনশন করার কিছু নাই, অ্যাঙ্গুলার যে নিজেই একটা সার্ভার বানায় দেয় অটোমেটিক। সেই সার্ভারকে কমান্ড দিতে হয় যে এটা কাকে রান করে দাও, অটোমেটিক চালু হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, ওই ফোল্ডারের ভিতরে গিয়ে কমান্ড প্রম্পটটা ওপেন করব এনজি অ্যাপের ভিতরে। ঠিক আছে? তো ওইটার জন্য ওইটার ভিতরে ডাবল ক্লিক করে যায়, আবার দরকার নাই, আমরা এখান থেকে সিডি করে যাই। এটা এগুলো শেখাইছিলাম না আপনাদের, সিডি, চেঞ্জ ডিরেক্টরি, মেক ডিরেক্টরি, এগুলো ছোটখাটো অ্যাপ তো আপনাদের দেখা, কি বলে, এনজি অ্যাপ। তাহলে আমরা এই এনজি অ্যাপ ফোল্ডারের ভিতরে গেলাম, এখানে গিয়ে কমান্ড দেব। কি কমান্ড বলবো? অ্যাঙ্গুলার তুমি সার্ভিস দাও, সার্ভ করো। ঠিক আছে? এইটা একটা কমান্ড আছে, চাইলে আপনি আবার বলতে পারেন একবারে ব্রাউজারে ওপেন করে দাও। দেখা যায় না? দেখা যাচ্ছে তো। তারপরে আপনি কি করবেন, এন্টার দেবেন। এইটা একটু সময় নেবে, নিয়ে ওপেন হয়ে যাবে। তো এখানে কিছু একটা বলছে, দেখেন এখানে কি বলছে, would you like to share anonymous user data, ওগুলো অনেক কিছু বলছে। তারপর নিচেরটা বলছে ডিটেইলস, হাউ টু চেঞ্জ সেটিংস, অনেক কিছু। এগুলো বলার দরকার নেই, আমি বললাম নো দিয়ে দিলাম, এন। তারপর দেখি কি আসে। এখন এটা স্টার্ট হওয়া শুরু হবে। স্টার্ট হয়ে গেলে অটোমেটিক ব্রাউজারে ওপেন হবে, যদি ওপেন লিখি শেষে, আর যদি না লিখি তাহলে আপনার হবে অটো, এটা স্টার্ট হয়ে থাকবে। আপনি ব্রাউজারে গিয়ে ওইটা আবার ম্যানুয়ালি রান করতে হবে, ওপেন করতে হবে। ওই সেইটা আবার ওপেন করার সিস্টেম আছে, দেখাচ্ছি। আপনি এই কমান্ডটা দেন, দেখেন ওপেন হয় কিনা। দেখবেন লোকাল হোস্ট, তারপরে ক্লোন দিয়ে 4200, সম্ভবত 4200 আসবে। 4200 হচ্ছে পোর্ট, সার্ভারের কোন পোর্টে এটা রান হচ্ছে। আমাদের মাইএসকিউএল রান হয়েছিল যেরকম একটা পোর্টে, এই যে রান হয়ে গেছে। আমার ব্রাউজারে ওপেন হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। ব্রাউজারটা, এই ব্রাউজারে ওপেন হচ্ছে আমার। এইটা হচ্ছে অ্যাঙ্গুলার জেএস প্রজেক্টের ফার্স্ট ইমপ্রেশন। কংগ্রেচুলেশন, আপনারা অ্যাঙ্গুলার জেএস এর এসে গেছেন। যে এখানে বলছে যে আপনার ডেভেলপমেন্ট সার্ভারে লিসেনিং এত পোর্ট এই জায়গাটায় লিসেন করতেছে, মানে সে এই সার্ভারে আপনার এই অ্যাড্রেসে আপনার সাইটটাকে রান করে দিয়ে দিচ্ছে, আপনি এই অ্যাড্রেসে যান। ঠিক আছে? তারপরে আপনি আরো একভাবে দেখাই এটা রান করা, আরো 2-3 ভাবে। একটা করলাম ও অটোমেটিক ওপেন হচ্ছে, একটা করলাম যে আমি এটাকে আটকাই দিচ্ছি, সার্ভারটাকে করে দিই, স্টপ করার জন্য আমি বললাম কন্ট্রোল-C চাপলাম। কন্ট্রোল-C চাপলে বলছে টার্মিনেট ব্যাচ জব, এখানে গিয়ে অবশ্যই ইয়েস দিয়ে আমি বেরোলাম। আমি উপরে এগুলো একটু ক্লিয়ার করি CLS দিয়ে, তাহলে হবে। এখানে এসে আবার ওইটা দিচ্ছি। এই আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে ওপেন সারা, যেটা সেইটা দিলে কিরকম হয় দেখে রাখেন। এটা দিলে আপনার ব্রাউজারে ওপেন হবে না, কিন্তু অ্যাপ্লিকেশনটা রান হয়ে থাকবে। আরেকটা সময় খেয়াল করবেন যে অনেক সময় এমনও হয়, আমি খেয়াল করে দেখছি যে আপনি টার্মিনালে যদি করেন, টার্মিনাল থেকে মাউস পয়েন্টার যদি কিনে এরকম ক্লিক করেন বাইরে, অনেক সময় টার্মিনালটা কাজ করতে চায় না।
তো যতক্ষণ এগুলো কাজ করে, এগুলো কাজ চলতেছে, ততক্ষণ এটাতে ফোকাস করে রাখাটাই ভালো। এটা রান হয়ে আছে কিন্তু আমার ব্রাউজারে কোনো প্রকার ইফেক্ট পড়ে নাই। তা আমি কি করব, এই অ্যাড্রেসে যাব, এখানে অবশ্য আছে, এটাতে গিয়ে যদি আমি এখন রিফ্রেশ দেই রান চলবে। ঠিক আছে, আরেকভাবে করা যায়, আমি এটাকে আবার নতুন করে করি, স্টপ করে দিলাম। এখন যদি এটা রিফ্রেশ দেই দেখবেন যে এই অ্যাড্রেসটা আমি কোনো অ্যাড্রেসে খুঁজে পাবে না। তো আবার নতুন করে কিভাবে, নতুন যে আমরা এই চাইলে 4200 পোর্ট আমি চেঞ্জ করে দিতে পারি। কিরকম করে, আমি বললাম যে এনজি সার্ভ, তারপরে এখানে গিয়ে বলবো পোর্ট নাম্বার দিয়ে দেবো, আমি বললাম 3000 পোর্টে রান হবে, গিয়ে এন্টার দেন, দেখবেন 3000 পোর্টে রান হবে। এটা আগে 4200 পোর্টে রান হয়েছে, এখন 3000 পোর্টে রান হবে। এটা হয়েছে। এখানে কি বলছে যে আপনার 3000, এরকম 3000 পোর্ট, তার মানে আপনি আগে যে 4200 লিখছেন এখানে খালি আপনি এখন কি করবেন 3000 লিখে, আগে 4200 হয় কিনা সেটা একটু দেখেন, এন্টার দেন, দেখেন 4200 কোনো সাইট নাই, তাহলে এটা চেঞ্জ করে 3000 করে দেখেন, 3000 করে দেখেন, এখন আপনার এনজি আছে। ঠিক আছে, আমরা যে প্রজেক্ট বানাচ্ছিলাম সেটা কিন্তু নাম হিসেবে আসছে। প্রজেক্ট ক্রিয়েটের সময় নিউ দিয়ে তারপরে নাম দিয়েছিলাম, সেটা এই প্রজেক্টের নাম হিসেবে আসছে। দেখেন এখানে নাম, এইখানে নাম, ঠিক আছে, এগুলো নাম হিসেবে আসছে। এখন আসেন আমরা আমাদের প্রজেক্ট রান করতে পারছি। তো এখন আমরা বাকি কাজগুলো একটু করে দেখব কি কি কাজ করা যায়। এগুলো কিছু, এগুলো একটা ডিফল্ট একটা স্ট্রাকচার দিয়ে রাখছে। তো এটাতে ইনস্টল করার পরে আমার এরকম একটা ফোল্ডার আসে, মানে নতুন একটা প্রজেক্ট বানানোর পরে এই ফোল্ডারের ভিতর কি থাকে, এই ফোল্ডারের ভিতরে এরকম কয়েকটা ফাইল থাকে, এগুলো অনেকগুলো ফাইল থাকে। এখানে আমাদের মেইন বিষয় হচ্ছে খেয়াল রাখতে হবে যে প্রথম হচ্ছে এখানে হচ্ছে প্যাকেজ.json নামে একটা ফাইল আছে, এটা ইম্পর্টেন্ট। এর ভিতরে আমাদের যত প্রকার ডিপেন্ডেন্সি সবগুলো এখানে বলা থাকে। ডিপেন্ডেন্সি মানে আমার এই প্রজেক্টটা রান করতে হলে এক্সটার্নাল কি কি ফাইল ডাউনলোড দিতে হবে সবগুলো লিস্ট এখানে বলা আছে। ঠিক আছে, তো এটা দেখতে কি রকম হয় আমি এটা আপনাদের পুরোটাই সাবলাইভে নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে দেখেন আমি এখানে বানিয়েছি এনজি অ্যাপ, এখানে গিয়ে প্যাকেজ.json, এটা ডিপেন্ডেন্সি গুলো বলা আছে যে কি কি ডিপেন্ডেন্সি, অ্যাপের নাম কি, ভার্সন কত, স্ক্রিপ্ট কি কি কমান্ড আমি এখানে দেব, এনজি কমান্ড দেব, এনজি সার্ভ, বিল্ড, ওয়াশ, টেস্ট করতে পারবো, এরকম কমান্ড আছে কিছু। তারপরে প্রাইভেট ডিপেন্ডেন্সি আছে, কি কি ডিপেন্ডেন্সি, অ্যাঙ্গুলার অ্যানিমেশনস, কমন, অ্যাপ কমপ্লায়ার, কোর, ফর্মস, তারপরে প্ল্যাটফর্ম ব্রাউজার, অনেক কিছু আছে। আরো RxJS, অনেক সময় এই RxJS-টা ঝামেলা করে। ঠিক আছে, ভার্সনে মিসম্যাচ করলে এই RxJS দিয়ে আমরা করব, অ্যাজাক্স রিকোয়েস্ট দিব। তারপরে ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি হিসেবে কি কি আছে, এগুলো সবগুলো এখানে আছে। এগুলো এই সবগুলো টাইপ স্ক্রিপ্ট, কর্মা, ঠিক আছে, বিশ্বকর্মা, তো এগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি মানে হচ্ছে আমরা এই অ্যাপ্লিকেশনটাকে রান করতে হলে এই জিনিসগুলো আমার ডাউনলোড থাকতে হবে আমার এই এর ভিতরে, প্রজেক্টের এরিয়ার ভিতরে, সেটা নির্দিষ্ট জায়গায়। সেই জায়গাটা কোনটা, এই নোড মডিউলসে ফাইল ফোল্ডারের অভাব নাই, প্রায় মোটামুটি 50 থেকে 55 হাজারের মতো ফাইল ফোল্ডার থাকে এখানে। ঠিক আছে, এটা নিয়ে একটা ওই যে একটু আগে বার করছিলাম, এটা নিয়ে একটা মিম আছে, কিরকম, একটা সিম্পল অ্যাপ্লিকেশন, আমাদের অ্যাপ্লিকেশন সিম্পল হয়নি, একটা শুধুমাত্র এক পেজের একটা সিম্পল ওয়েব পেজ আর 2 GB নোড মডিউলস। ঠিক আছে, সবাই করে, ট্রল করে আর কি। তো আমাদের এই এতটুকু জিনিস কি বলে, আমাদের অ্যাপ্লিকেশনের সাইজ কত, অ্যাপ্লিকেশনটার সাইজ দেখেন 363 মেগাবাইট, তাই না? তার মধ্যে এটারই সাইজ কত, এটারই 362 মেগাবাইট নোড মডিউলসেই।
আর আমাদের প্রোগ্রাম কতটুকু আছে, প্রোগ্রামগুলো আছে, আমরা যে প্রোগ্রামগুলো রান করতেছে, আমাদের যে অ্যাপ্লিকেশনটা শো করতেছে বা মেইন জিনিস যেটা যে কোড আমরা লিখে আমাদের প্রোগ্রাম বানাবো সেইটা শুধুমাত্র এইটুকুই ধরে নেন, তাও আর সব পুরোটাই না। এখানে মেইন ডট টিএস আর অ্যাপের ভিতরে এই কয়টা ফাইল। এই অ্যাপের সাইজ কত, অ্যাপের সাইজ মনে হয় কয়েক কিলোবাইট, 25 কিলোবাইট, ধরেন 26 কিলোবাইট। আর এটার সাইজ কত, 1 কিলোবাইটও না, ঠিক আছে, ধরেন 1 কিলোবাইট আর কি। বাকি সব কিছু হলো নোড মডিউলসে, সেই জন্য এই ট্রল করে, ঠিক আছে। এইটাই আমরা এখন ডিপেন্ডেন্সি গুলো যখন ইনস্টল করব, প্যাকেজ ডট জেসনের যা লেখা আছে সবগুলো এইটার ভিতরে ডাউনলোড হয়, আর এখান থেকেই নিয়ে নিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে ওইগুলোকে সাপোর্ট দেয়। সেই সাপোর্ট সিস্টেমটা কিভাবে ওইটার সাথে লিঙ্ক হয়, যেমন ধরেন আমরা পিএসপিতে যখন প্রোগ্রাম করলাম, ডাটাবেস কানেকশন দিয়েছিলাম না, ডাটাবেস কানেকশনটা আমাদের নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছিল না, লিঙ্ক করতে হচ্ছিল, ইম্পোর্ট করতে হচ্ছিল, রিকোয়ার বা যাই করেন, রিকোয়ার বা রিকোয়ার ওয়ান্স যাই করেন করে নিতে হচ্ছিল না। এটা আপনার মাথায় থাকতে হবে, ওই ফাইলটা কোথায় আছে, আমি কোথায় আছি, কিভাবে লিঙ্ক করব। ইম্পোর্ট করার সময় আপনাকে ওইভাবে রিলেটিভ অ্যাড্রেসগুলো ঠিক করে নিতে হয়, তাই না? মনে আছে রিলেটিভ অ্যাড্রেস, অ্যাবসলিউট অ্যাড্রেস, রিলেটিভ অ্যাড্রেস, তো সেই হিসেবে ঠিক করে নিতে হয়। কিন্তু এখন আপনার মাথায় কিন্তু ওই টেনশন নাই। আমি যে একটা সফটওয়্যার একটা ডাউনলোড দিলাম, ধরেন আমি এখান থেকে এই জিনিসটা ডাউনলোড দিছি, ওয়েব ডিপেন্ডেন্সি হিসেবে টাইপস্ক্রিপ্ট ডাউনলোড দিছি, অথবা বললাম যে অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাবো, সেই জন্য আমি RxJS-টা ইনস্টল করে নিছি। এইটা ইনস্টল হয়েছে কোথায়, নোট মডিউলসের ভিতরে। এখানে গিয়ে দেখেন এখানে RxJS এর পাবেন, এই যে RxJS ফোল্ডারের ভিতরে RxJS ইনস্টল হয়েছে, তাই না? এটা বিশাল বড় জিনিস। এত বড় জিনিস বানাইতে গেলে আপনার মনে করেন যে এই পুরো ক্যারিয়ার চলে যাবে, এরকম একটা জিনিস। তো এত বড় জিনিস আপনি আপনার প্রোগ্রামের ভিতরে জাস্ট খালি কল করে ব্যবহার করবেন, তাও কি আপনার ইয়া করতে হবে না, টেনশন করতে হবে না কোথায় এটা ইনস্টল হলো, আমি কোথা থেকে ইম্পোর্ট করব, ঠিক আছে? আপনি জাস্ট খালি বলে দেবেন ইম্পোর্ট RxJS, হয়ে যাবে, RxJS ইম্পোর্ট হয়ে যাবে। আর কোথা থেকে ইম্পোর্ট করব, কোন ফোল্ডারে আছে, ওইটা জানারও দরকার নেই। এইটা ম্যানেজ করবে আপনার কি এই ফাইলটা package.json। আর হচ্ছে আপনার অ্যাঙ্গুলার.js-টা, এখানে প্রথমে যে ফোল্ডারগুলো ফাইল ফোল্ডারগুলো আসলো, তারপরে অ্যাঙ্গুলার.js-কে আপনার প্রথম রান করার ক্ষেত্রে, যে অ্যাঙ্গুলার.js-টা রান হওয়ার ক্ষেত্রে কি কি জিনিসের হেল্প নিয়ে রান হবে প্রথম, সেইটা এখানে বলা আছে। CLI নেবে, এগুলো বলছে অ্যাঙ্গুলার অ্যাপ অ্যাপ্লিকেশন, প্রজেক্ট টাইপ অ্যাপ্লিকেশন হবে, অনেক কিছু আছে, ঠিক আছে? যেমন ধরেন আমরা এখন এখানে গিয়ে বললাম আমরা এই প্রজেক্টের ভিতরে আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করব। তো বুটস্ট্র্যাপ অ্যাড করার জন্য আমরা এখানে গিয়ে একটা কমান্ড দেবো, নতুন একটা টার্মিনাল নেই, এটা এরকম থাক, সার্ভারটা চলতে থাক। তো এখানে গিয়ে আমরা নতুন একটা টার্মিনাল নিচ্ছি। দেখেন বুটস্ট্র্যাপ ইনস্টল করার সিস্টেম দেখেন। আগে কিভাবে বুটস্ট্র্যাপ ইনস্টল করছিলেন, ডাউনলোড দিছিলেন, দিয়া লিংক অ্যাড করে দিছিলেন, তাই না? অথবা সিডিএন নিয়ে আসছিলেন। এখানে অন্যরকম করে দেবেন, এখানে লিখবেন npm install, তারপরে বুটস্ট্র্যাপ। আমি ভার্সন দিয়ে দিই, ভার্সন হচ্ছে 4.1.1ই দিলাম, লেটেস্টও না, তার আগের যে ইনস্টল করি দেখেন ইনস্টল হবে। এটা নোট মডিউলসের ভিতরে যাবে এই বুটস্ট্র্যাপ ফাইলটা, হোক একটু সময়। বুটস্ট্র্যাপ ইনস্টল হয়ে গেছে, কি বলছে আপনার অনেক কিছু ওয়ার্নিং দেওয়ার পরেও এগুলো ইনস্টল হয়ে যাবে। বুটস্ট্র্যাপ অ্যাডেড প্যাকেজ 1 2 কন্ট্রিবিউটার্স, রিমুভ 1 প্যাকেজ, অনেকগুলো এইগুলো মেসেজ আসছে। এখন আমি নোট মডিউলসের ভিতরে গিয়ে দেখবো এখানে বুটস্ট্র্যাপটা আসছে, এই যে বুটস্ট্র্যাপ, ঠিক আছে? এটার ভিতরে আপনার এই যে ডিস্ট্রিবিউশন JS আসছে, অনেক কিছু আসছে, এগুলো ফাইল টাইলগুলো আসছে। তো আমরা ডিস্ট্রিবিউশনে যাই, CSS এ যাই, গিয়ে এই যে bootstrap.min.css এই ফাইলটা আমরা অ্যাড করব। কোথায় আছে এটা? নোট মডিউলসের ভিতরে বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে। তো এটা আমরা যদি আমাদের প্রজেক্টে এখন ব্যবহার করতে চাই, অ্যাড করতে চাই, তাহলে কিভাবে অ্যাড করতে হবে? আমাদের ওই যে angular.json নামে একটা ফাইল আছে,
এটার ভিতরে যেতে হবে, গিয়ে আপনি চেক করবেন যে এই আর্কিটেক্ট নামে এটা একটা জেসন ফাইল, চিনতে পারতেছেন? এটা জেসন শুরু হয়েছে, দেখেন এটা হলো কি, এটা হচ্ছে ভ্যালু, এইটুকু কি, এটা হচ্ছে ভ্যালু, তার ভিতরে আরেকটা জেসন আছে। তো এইটার ভিতরে এসে আপনি একটা স্টাইল নামে একটা জায়গা পাবেন, এই যে স্টাইলস, একটা স্টাইল অ্যাড করা আছে, আপনি আরেকটা অ্যাড করবেন, এখানে কমা দিয়ে নতুন করে অ্যাড করবেন, এখানে একটা লিংক বসায় দেবেন। লিংকটা কি, এখানে হচ্ছে আপনি ওইটা বসায় দেবেন, ওই অ্যাড্রেসটা। বুটস্ট্র্যাপ অ্যাড করছি আর সিএসএস new.css এই দুইটা ফাইল অ্যাড করার ফলে আমি কি করলাম, এইটাকে নতুন করে চালু করে দেখলাম। এখন দেখি ওই দুইটা ফাইল এখানে অ্যাড হয় কিনা। এটার ভিতরে আসেনি কেন জানি, অবশ্য কোনো জায়গায় ব্যবহার করে নেই, ওই দুটা ব্যবহার করলে হয়তো আসবে। আচ্ছা দেখব না পরে। তারপরে আসেন আমরা এখন এই বাকি ফাইল স্ট্রাকচারটা দেখি কোথায় কি আছে। এখানে দেখলাম হ্যাঁ আউটপুট একটু চেঞ্জ হয়ে গেছে, বুটস্ট্র্যাপ অ্যাড করার ফলে এটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে হোক। তারপরে দেখি আমরা এগুলো ব্যবহার করবো না। এখন আসেন বাকি ফাইলগুলো দেখি কি কি আছে। এখানে আমরা দেখলাম অ্যাঙ্গুলার.js আর হচ্ছে প্যাকেজ.json, আর একটা আছে কনফিগারেশন ফাইল আছে। এখানে কনফিগারেশন ফাইল অনেকগুলো, যেমন tsconfig আছে, tsconfig দুইটা আছে, তিনটা আছে, এগুলো আমরা কাজে লাগবে। এগুলো টাইপস্ক্রিপ্ট বলে, টাইপস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের লেখার নতুন আরেকটা ভার্সন, জাভাস্ক্রিপ্টের নতুন ভার্সন বলতে পারেন, যে টিএস টাইপস্ক্রিপ্ট। ওই যে আমরা বলছিলাম না যে জাভাস্ক্রিপ্টে এসে ভেরিয়েবল আমরা নিতাম কিভাবে, ভাল লিখে, তাই না? ওটা এখন আসছে লেট করে, লেট, ঠিক আছে। তারপরে অনেক বেশিরভাগ সময় ফাংশন আগে লিখতাম আমরা, ফাংশন দিয়ে ফাংশনের নাম দিতাম এরকম করে। এটা না হয়ে টাইপস্ক্রিপ্টে ফাংশন কিভাবে লেখে বলে, একটা কনস্ট্যান্ট দিচ্ছি, বললাম ভি একটা, এইটা একটা ফাংশন, এরকম একটা ফাংশন লেখে না, এরকম স্টাইলে ফাংশন লেখে। এগুলো টাইপস্ক্রিপ্টে এসে আসছে। তো সেগুলোকে টাইপস্ক্রিপ্টটাও ইনস্টল করে নিতে পারে। আপনি টাইপস্ক্রিপ্ট চাইলে নর্মাল যে কোনো জাভাস্ক্রিপ্টের মধ্যে ব্যবহার করতে পারেন, কিন্তু ইনস্টল করে নিতে হয়, ওই npm দিয়ে ইনস্টল করে নিতে হয়, তখন নোট মডিউলসটা আসবে আবার, ওই ফোল্ডারটা, অত বড় ফোল্ডার, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। এখন আসলে আমরা মেইন জায়গায় যাই। মেইন জায়গা হচ্ছে আমাদের এসআরসি জায়গা, এসআরসির ভিতরে এসে কেন প্রয়োজন স্যার? টাইপস্ক্রিপ্ট হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট লিখতে খুব শর্টকাটে লেখা যায়, আরো নতুন কিছু ফাংশনালিটি নিয়ে আসছে ওর ভিতরে, এটাই শিখবেন। আপনার অ্যাঙ্গুলার.js মূলত আপনাদের অ্যাঙ্গুলার.js এর যে কোর্সটা, তার প্রায় 60 বা 70% হচ্ছে আপনাদের এই টাইপস্ক্রিপ্টে শেখানো হবে, ঠিক আছে। তো দেখি আমরা এখন এখানে গিয়ে এই এসআরসির ভিতরে main.ts এই নামের এই ফাইলটা আমার মেইন ফাইল। আবার যখন অ্যাপ্লিকেশনটা রান হয় তখন আমার এই ফাইলটাকেই রান করে। কিভাবে রান করে, আমার প্রথমেই যখন এই যে angular.json এখানে গিয়ে বলছিলাম যে আমার মেইন ফাইল, মেইন কোনটা, যে মেইন হচ্ছে আপনার main.ts, আর ইন্ডেক্স হবে কোনটা, index.html। এসআরসির ভিতরে গিয়ে index.html এগুলো বলে দিছে। এটাকে বুটস্ট্র্যাপিং বলে, যে আমার কোনটা বুটস্ট্র্যাপ হবে। বুটস্ট্র্যাপ মানে হচ্ছে প্রথমেই কোনটাকে জোর করে রান করে দিবে আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকলেই, সেটা হচ্ছে এই main.ts-টা আগে রান হয় এখান থেকে এসে। এখানে আরেকটা রান হয়, সেটা হচ্ছে index.html-টা। এটার ভিতরে কিছুই থাকে না, এইটার আমাদের মেইন ফাইলটা। এখানে যদি আমি এই এইটা যদি কমেন্ট করে এইখানে যদি আমি এখন করি, কি বলে, একটা হ্যালো ওয়ার্ল্ড লিখে দিই, হ্যালো অ্যাঙ্গুলার.js লিখে দিলাম। এখন দেখবেন আপনাদের এইখানে গিয়ে রিফ্রেশ ছাড়াই হওয়ার কথা, কোথায় আছে, এইটাতে এই দেখেন আসছে, বাকি ডিজাইন কিন্তু শেষ, ঠিক আছে। এখন ওইটার ভিতরে এই ইন্ডেক্স আমাদের মেইন যে আমরা যে টেমপ্লেট নিয়ে আসবো, HTML এর যে টেমপ্লেট আমরা angular.js এ কনভার্ট করব, সেটা হচ্ছে আপনার এই index.html ফাইলটাতেই আসবে সবকিছু। এখান থেকেই কেটে কেটে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে আবার সেখান থেকে এখানে নিয়ে এসে অ্যাড করব। এটাকে বলা হয় আপনার
মডিউলার প্রোগ্রাম, মডিউল করে করে করে। ঠিক আছে, এই মডিউল করা হয়, এগুলোকে আবার আরেকটার নাম দেয় কম্পোনেন্ট। এই একটা ওয়েবসাইট দেখতেছেন না, এই ওয়েবসাইটের প্রতিটা পার্ট আমরা মাস্টারিং করছিলাম, মনে আছে? গালে হাত দিয়েন না, গালে হাত দিলে বউ মারা যায়। তো সাইটটাকে আমরা মাস্টারিং করছিলাম, সেই মাস্টারিং করে বিভিন্ন জায়গায় রাখছিলাম না, রেখে আবার মেইন একটা টেমপ্লেটের ভিতরে ইনক্লুড করে করে করছিলাম, ইনক্লুড অথবা রিকোয়ার করে করে, না মনে আছে? সবই ভুলে গেছেন, মাঝখানে তো ঈদ যায় নাই, তারপরে ভুলে যাচ্ছেন কেন? সেইটাই তো, সেই রকমই ওই প্রতিটা পার্টকে এখানে বলা হয় একটা করে কম্পোনেন্ট। ঠিক আছে, তো সেইটা আমরা এখানে অ্যাড করে দেব। এখানে একটা কম্পোনেন্ট হচ্ছে অ্যাপ রুট নামে একটা কম্পোনেন্ট অ্যাড করে দিয়েছে। এগুলো থাকে হচ্ছে আপনার এই অ্যাপ নামে ফোল্ডারের ভিতরে। তার আগে আমরা এটাকে বলে বুঝে আসি কি কি করলো, যে আমার অ্যাপ্লিকেশন চালু হইতে কি কি দরকার। আমার ওই নোট মডিউলস থেকে, নোট মডিউলস ফোল্ডার থেকে আমার দরকার অ্যাঙ্গুলার থেকে কোর দরকার, তো এগুলো প্রোগ্রাম। ঠিক আছে, ওর ভিতরে যে আমার মেইন ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করবে, এর ভিতরে কোথায় কোথায় থেকে আসবে, সেগুলো আমরা মেইন সিস্টেমটাকে অ্যাড করলাম। ঠিক আছে, তারপরে আরো আছে যে ব্রাউজার প্ল্যাটফর্ম, এখানে ব্রাউজার প্ল্যাটফর্মটা অ্যাড করে নিলাম, ব্রাউজার প্ল্যাটফর্ম ডাইনামিক এটা অ্যাড করে নিলাম, এই যেন আমরা ব্রাউজারে ঠিকঠাক এটা রান করতে পারি। তারপরে এখন এগুলো হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার মডিউল, মানে আমি ওই যে বললাম না যে এইচটিএমএল কোডগুলো মাস্টারিং করে বিভিন্ন জায়গায় রাখছি, সেখানে ডাটা প্রসেস করে ওইটাকে রেডি করে নিয়ে এসে একটা টোটাল একটা মডিউল হিসেবে নিয়ে এসে এক জায়গায় বসায় দেবো ইন্ডেক্সের ভিতরে। সেটা হলো নিয়ে আসলাম যে আমার প্রথম মডিউল, মানে ঢুকলেই কোন মডিউলটা রান হবে সেই মডিউলটা নিয়ে আসলাম। মডিউল অনেকগুলো থাকতে পারে, আপনার একটা ওয়েব সাইটে অনেকগুলো মডিউল থাকতে পারে, সেটা একটা পেজ হতে পারে, একটা পেজের পার্ট হতে পারে, এরকম করে। তা আমরা এইটা একটা মডিউল নিয়ে আসতে, ঠিক আছে। একটা অ্যাঙ্গুলার জেএস-এর বিভিন্ন পার্ট থাকে, কি কি পার্ট থাকে এখানে বলে দিই। প্রথম হচ্ছে মডিউল করা হয়, তারপরে এই মডিউলের ভিতরে আবার আপনার থাকে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। ঠিক আছে, প্রতিটা একটা মডিউলের ভিতরে অনেকগুলো পার্ট, ওইটাকে আবার মাস্টারিং করে ছোট ছোট পার্টে ভাগ করা হয়, সেগুলো অনেকগুলো কম্পোনেন্টস। সেই কম্পোনেন্টের ভিতরে ডাটা দিয়ে হেল্প করার জন্য আপনার আবার মডেল নামে একটা জিনিস হেল্প করে ডাটা নিয়ে আসার জন্য, ডাটা প্রসেস করার জন্য, ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসা বা ফাইল থেকে ডাটা নিয়ে আসা অথবা ইন্টারনেট থেকে ডাটা নিয়ে আসা, এটার জন্য হেল্প করেছে মডেল। এই মডেল আবার কম্পোনেন্টের মধ্যে ডাটা পাস করে দিয়ে ওখানে এইচটিএমএল ফাইলগুলো আবার করে। তো এই কম্পোনেন্ট আবার ভাগ হয়ে যায়, ভাগ হয় কিরকম করে, যে এইটার ভিতরে আবার আপনার এর সাথে থাকে, এইচটিএমএল ফাইলগুলো থাকে, এইচটিএমএল ফাইল থাকে অনেক কয়টা, একটা সম্ভবত একটাই থাকে, টেমপ্লেট করা থাকে, যে ওই টেমপ্লেটের মধ্যে এই মডেল থেকে ডাটা এসে আপনার কম্পোনেন্টে যাবে। কম্পোনেন্ট কি করবে, এই এইচটিএমএল ফাইলের ভিতরে ডাটাগুলো পাঠিয়ে দেবে, ডাটা প্রসেস করবে মানে ডাটা সোর্স থেকে ডাটা নিয়ে আসবে, মডেল নিয়ে এসে দেবে কম্পোনেন্টের কাছে। সবাই মনোযোগ দিয়ে শোনেন, প্রথম প্রথম এগুলো খুব কনফিউজিং, মানে কনফিউশনে ফেলা যায়। আমার হচ্ছে একটা অ্যাঙ্গুলার প্রজেক্টের ভিতরে অনেকগুলো মডিউল থাকতে পারে। যেমন ধরেন আমরা আপাতত পেজগুলো ধরলাম, ইন্ডেক্স পেজ, অ্যাবাউট পেজ, এই বিভিন্ন প্রকার পেজ। তা ইন্ডেক্স পেজটা আপনার হচ্ছে একটা মডিউল, ওইটার ভিতরে অনেকগুলো জায়গা আছে, ইন্ডেক্স পেজে অনেকগুলো ডাটা বসানোর জায়গা আছে। সেটাতে কি থাকে, আমাদের অনেকগুলো ডিজাইন থাকে না, একটা ডিজাইন থাকে, একটা টেমপ্লেটের ভিতরে ডাটা বসাইতে আমরা, যেমন ধরেন এই একটা ওয়েবসাইটে আমরা গেলাম, এই সাইটটায় হোম পেজ অনেক কিছু আছে না, তার মধ্যে এই ডাটা আছে, আমরা এইটাকে পুরোটাকে একটা মডিউল হিসেবে যদি ধরি, তাহলে এটার অনেকগুলো জায়গা আছে, এইটা একটা জায়গা, এইটা একটা আলাদা পার্ট, এটা আলাদা একটা পার্ট, পুরোর একটা পার্ট, তাই না? তো এই প্রতিটাকে কি করে, এই প্রতিটাকে ভাগ করে, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, আর পুরোর একটা কম্পোনেন্ট। বোঝা গেছে? এইটুকু ক্লিয়ার তো?
বোঝে নাই, জ্ঞান হারালে মনে হয়। পুরো একটা অ্যাঙ্গুলার প্রজেক্টকে আমরা, এই অ্যাঙ্গুলার প্রজেক্ট হচ্ছে হোম পেজ, অ্যাবাউট, ডাউনলোড, অনেকগুলো পেজ আছে না। আপাতত বোঝার স্বার্থে ধরেন আমরা প্রতিটা মেনু বা প্রতিটা পেজকে এক একটা মডিউল ধরবো, ঠিক আছে, মডিউল বলবো। আবার একটা মডিউলে এসে আপনার দেখেন কি কি চোখে পড়তেছে। আপনি একটা পেজ তো আর এইভাবে রাখেন না, একটা ফাইলে রাখেন কি, আমরা মাস্টারিং করে বিভিন্ন ফাইলে ভাগ করি না, একটা নাম দেই হেডার, একটা হচ্ছে বডি, একটা ফুটার, লেফট সাইড, রাইট সাইড। তো এখানে এসে দেখেন আমরা এই প্রতিটা ভাগকে ওইভাবে ফাইলগুলো রাখলাম, সমস্যা নাই, কিন্তু সেগুলোর ফর্মাল নাম হচ্ছে কম্পোনেন্ট। ওইটা উপরের মেনু সহকারে দিলাম, ওটাকে বললাম ওইটা একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, বডিটা এটা একটা কম্পোনেন্ট বললাম, আর ফুটারটা এটা একটা কম্পোনেন্ট ধরলাম। বোঝা গেছে তো? এগুলো হচ্ছে কম্পোনেন্ট বলা হচ্ছে, নাম। আমরা ধরেন যেভাবেই বুঝি, ওইটাকে মাস্টারিং করা বলে বুঝি, অথবা কম্পোনেন্ট ভাগ করা বলে বুঝি, বুঝলেই হলো, ঠিক আছে। না না, পেজগুলো মডিউল না, পেজের ভিতরেও বিভিন্ন মডিউল করা যায়। বলতেছে আমরা একটা বিভিন্ন নির্দিষ্ট একটা কোডকে বলবো একটা মডিউল, সেই কোডের ভিতরে অনেকগুলো ভাগ করে নিয়ে এক একটা কম্পোনেন্ট, ছোট ছোট কম্পোনেন্ট করব। সেইটা একটা পেজ, মডিউল একটা পেজ হতে পারে, একটা পেজের নির্দিষ্ট একটা পার্ট হতে পারে, ঠিক আছে, এইরকম আর কি। তো এই কম্পোনেন্টগুলো ভাগ করে নেওয়ার পরে কি হবে, কম্পোনেন্ট ভাগ করে নেওয়ার পরে ওখানে একটা ডিজাইন পাওয়া যায় না, উপরে মেনুটা দেখেন এই কালো কালার সহকারে, এটা একটা ডিজাইন, নির্দিষ্ট একটা HTML কোড পাওয়া যাবে না। তো এই HTML কোডগুলো আমরা নিয়ে একটা ফাইলে রাখবো, সেখানে ডাটা বসাইতে হবে তো না। সেই ডাটাগুলো আমরা কোথা থেকে, যদি স্ট্যাটিক হয় তাহলে কোনো চিন্তা নাই, কিন্তু ডাইনামিক ডাটা নিয়ে তো কাজ করবো আমরা এখন থেকে, স্ট্যাটিক তো চিন্তা ভাবনা নাই। তো ডাইনামিক ডাটা যখন আমি করব, নিয়ে আসতে যাব, তখন আপনার কি করতে হবে, এই একটা কম্পোনেন্টের তিনটা পার্ট থাকে, তিনটা ফাইল পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে কম্পোনেন্টের একটা মেইন, একটা কম্পোনেন্টের একটা ফাইল থাকে, যেই ফাইলটা এই তিনটা ফাইলকে, বাকি দুইটা ফাইলকে সে করে, কন্ট্রোল করে, ঠিক আছে। কিরকম কন্ট্রোল, যে কম্পোনেন্টের ডিজাইন কোনটা হবে, ডিজাইনের যে HTML কোডগুলো, সেইটা বলবে আমার এই কম্পোনেন্টের ডিজাইন ফাইল হচ্ছে ওইটা, আর বলবে এখান থেকে কোথা থেকে ডাটা আসবে সেটা, সেই ফাইলটার নামও বলবে, সেটা হচ্ছে মডেল। এগুলো একটু আমি ইন্ডেন্ট করে দিই তাহলে বুঝবেন। এরকম হয় স্ট্রাকচারটা, একটা মডিউলের ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, একটা কম্পোনেন্টে এখানে আপনার টেমপ্লেট থাকে, টেমপ্লেট, HTML টেমপ্লেটই বলি, টেমপ্লেট থাকে। আর এই টেমপ্লেটের ভিতরে ডাটা, যে ডাটাগুলো দরকার হয়, সেই ডাটাগুলো বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে মডেলের। বোঝা গেছে? এ শুধু ডাটাগুলো নিয়ে আসবে, আর কি করবে, এই কম্পোনেন্টের আরেকটা ফাইল থাকে যেটা হচ্ছে component.ts, ঠিক আছে, যে কোনো টিএস দেন, ওটা হচ্ছে আপনার কম্পোনেন্ট হিসেবে থাকে। তো এই কন্ট্রোলার হিসেবে থাকে, মেইন কন্ট্রোল করে, এই ডাটা দেবে, আর এখানে ডাটাগুলো বসে যাবে। এই করবে কি, এই কম্পোনেন্ট কি করবে, কম্পোনেন্ট আরেকটা ফাইল থাকে, এখানে আমরা সহজ ভাষায় বলতে পারি, এখানে কন্ট্রোলার বলতে পারি, ঠিক আছে। এই কন্ট্রোলারটা কি করবে, এই মডেলের কাছ থেকে ডাটা নিয়ে প্রসেস করবে, যোগ করার দরকার হলে যোগ করবে, বিয়োগ করবে, ইনক্লুড, এক্সপ্লোড, অনেক কিছু করছিলাম আমরা, করি নাই আমরা, অ্যারে পাইলে সেটাকে আমরা ফিল্টারিং করবে, সর্টিং করবে, আরো অনেক কিছু করার দরকার হলে সেটা এই ফাইলে করবে, কন্ট্রোলারের কাজ করে তারপর কি করবে, সে টেমপ্লেটের মধ্যে বসায় দেবে। এইটা হচ্ছে আমার টোটাল একটা অ্যাঙ্গুলার জেএস এর প্রসেস। এই মডিউলটা কি করবে, এই মডিউলটা নিয়ে এসে আমরা এই রান করাবো। এখন কথা হলো আমার প্রথমেই কোন মডিউলটা রান হবে, এটাকে বলা হয় বুটস্ট্র্যাপ মডিউল। তা আমরা বলছি এখান থেকে অ্যাপ নামে ফোল্ডারের ভিতরে গিয়ে app.module নামে একটা ফাইল আছে। না না, বুটস্ট্র্যাপ সেটা না। বুটস্ট্র্যাপ মানে কি, বুটস্ট্র্যাপ মানে হচ্ছে আপনার, দেখাই এটার মানেটা, বাংলা মানেটা বোঝা মুশকিল। ধর এখানে গিয়ে ট্রান্সলেট করলাম, দিলাম এখানে বুটস্ট্র্যাপ, বাংলা কি এটা,
দেখে আসি বাংলা কোথায়, বামে এই নিচে বেঙ্গলি তার নিচে বাংলা বলতেছে বুঝছো। খুব সুন্দর ট্রান্সলেটর আছে এই নিচে আছে স্যার। একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট অনেকগুলো মডিউলে ভাগ করা থাকবে, সেই মডিউল আবার অনেক কয়টা কম্পোনেন্টে ভাগ করা থাকবে। একটা কম্পোনেন্ট সে নিজে একটা স্বয়ংসম্পূর্ণ জিনিস, প্রতিটা মডিউল একটা স্বয়ংসম্পূর্ণ জিনিস, যে সে নির্দিষ্ট একটা কাজ করবে, বাকি অন্য প্রজেক্ট আপনি ফালাই দিলেও এটা তার মতো কাজ করে যাবে। তার ভিতরে কম্পোনেন্ট সেটাও একটা ছোট্ট একটা ইউনিট, একটা মডিউলের অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে সে একটা কম্পোনেন্ট, এইটাও একটা স্বয়ংসম্পূর্ণ ইউনিট। এর ভিতরে কি থাকে, তিনটা পার্ট থাকে। একটা পার্ট থাকে হচ্ছে ভিউ। ভিউ কি করবে, এর ভিতরে এটা শুধুমাত্র এইচটিএমএল কোড স্ট্রাকচার, ডিজাইন, টেমপ্লেট যাই বলেন এইটা ধারণ করে। আর মডেল কি করে, সোর্স থেকে ডাটা নিয়ে আসে, ডাটা সোর্স থেকে, সেটা হতে পারে কোনো ডাটাবেস থেকে, হতে পারে কোনো এপিআই, অথবা কোনো ফর্ম থেকে ডাটা নিয়ে আসতে পারে, অথবা এই মডেলের ভিতরে ইনবিল্ড হাতে লেখা হার্ড কোডেড কোনো ডাটাও থাকতে পারে। তাহলে কি করবে, মডেল কি করবে, এই ডাটাগুলো ওই কন্ট্রোলার পর্যন্ত, মানে কম্পোনেন্টের কন্ট্রোলার পর্যন্ত এই ডাটাগুলো পৌঁছে দেবে। পৌঁছে দেওয়ার পর কন্ট্রোলার কি করবে, এই ডাটাগুলোকে প্রসেস করবে, বিভিন্ন প্রকার লজিক অ্যাপ্লাই করে প্রসেস করে আপনার এই এইচটিএমএল কোডের ভিতরে বসায় দেবে। ডাটা এইচটিএমএল কোডের ভিতরে ডাটা কোনো প্রকার প্রসেস হবে না, মানে করা যায় কিন্তু ওটা বেস্ট প্র্যাকটিসটা ভালো না আর কি। তো এখানে আসলে এই এইচটিএমএল কোডের ভিতরে আমার ভিউগুলো, এই ডাটাগুলো শো হয়ে যাবে, তখন আমার এই একটা নির্দিষ্ট একটা আউটপুট পাবো। পুরো জিনিসটাকে বলা হয় এমভিসি। এটা হচ্ছে এম, মডেলের এম নিয়ে হচ্ছে এম, তারপর ভিউয়ের হচ্ছে ভি নিয়ে ভি, আর কন্ট্রোলারের সি নিয়ে প্রথম অক্ষর সি নিয়ে সি, এই এম ভি সি, মডেল ভিউ কন্ট্রোলার প্রসেস। এই প্রসেসে আপনার অনেকগুলো ফ্রেমওয়ার্ক কাজ করে। লারাভেলের নাম শুনছেন আপনারা, অনেক পপুলার, সবাই জানে। ঠিক আছে, রাখতেছি। এই মডেল ভিউ কন্ট্রোলারে কাজ করে। কোঅর্ডিনেটর শেখাবো, সেটাও মডেল ভিউ কন্ট্রোলারে কাজ করে। সুতরাং এখন যদি আপনি বলেন যে মডেল ভিউ কন্ট্রোলার আমি বুঝতে কঠিন লাগতেছে, শিখবো না, মনে মনে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে রাখেন, তাহলে পরবর্তীতে লারাভেলটায় গিয়ে আপনি নাকানি চুবানি খাবেন। নাকানি চুবানি বলেছেন তো।